আমরা আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, যান মাল এগুলো আমরা কিন্তু হেফাজত করেছি এবং আমরা পাহারা দিয়েছি। জিয়াউর রহমান পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, রাজনৈতিক দল হবে, এই আশায় কিন্তু মুক্তিযুদ্ধ করেননি এবং স্বাধীনতার ঘোষণা দেননি। জাতীয় সরকার হবে রাজপথে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সমন্বয়। যারা ফেসিস্টের দোসর, স্বৈরাচার, যারা গণতন্ত্র হত্যাকারী, তাদের জায়গা সেখানে হবে না। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন আগামীর রাজনীতি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি আগামীর রাজনীতি আসলে কেমন হবে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মোস্তফা খান সুপুরি। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে স্বাগত জানানোর জন্য। শুরুতে আমি আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই যে বিএনপির এখন আপনি নির্বাহী কমিটির সদস্য, আপনার ছাত্র রাজনীতিটা আসলে কি ছিল, কোন ফরম্যাটে আপনি শুরু করেছিলেন? আপনি যথার্থ একটি প্রশ্ন করেছেন যে প্রত্যেক মানুষেরই রাজনীতিতে আগমনের ছোট হলে একটা ইতিহাস থাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 1981 সালে 30শে মে শাহাদাত বরণ করেন, তখন সবেমাত্র আমি হাই স্কুলে পা দিয়েছি। তো সেই সময় সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পরে তার সম্পর্কে আমি যতটুকু জেনেছিলাম সেই বয়সে, সেটা আমাকে আকর্ষণ করেছে এবং আমি তখনও সেই কিশোর মনে সিদ্ধান্ত নিয়েছি আমি যদি ভবিষ্যতে রাজনীতি করি তাহলে এইরকম শহীদ জিয়ার মতো এরকম দেশপ্রেমিক, সৎ, কর্মময় মানুষের দল করব। সেই স্বপ্ন থেকেই আমার রাজনীতিতে আসার শুরু। এবং 1984 সালে যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন প্রথম আমার জেলা পর্যায়ের কিছু সিনিয়র ভাই যে প্রথম আমাকে ছাত্রদলের একটি স্কুল কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করেন। এর আগে আপনি জানেন যে 1982 সালে স্বৈরাচারী এরশাদের আমলে প্রথম শিক্ষানীতি দিয়েছিল, যেটাকে মজিদ খানের শিক্ষানীতি বলা হয়। সেই শিক্ষানীতির বিরুদ্ধে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট হয়েছিল। আমি যদিও তখন কিশোর ছিলাম, কিন্তু সেই ধর্মঘটে আমি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। এভাবে আমি রাজনীতিতে প্রথম পদার্পণ। এরপরে আমি যখন চাঁদপুর সরকারি কলেজে পড়ি, তখন আমি ছাত্রদের সাথে সম্পৃক্ত হই। শহীদ জিয়া ছাত্রাবাসের কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সহসাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্রদলের সদস্য হই, পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক এবং একটা সময় কিছুদিনের জন্য কনভেনার দায়িত্ব পালন করি। তারপর বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক ছিলাম। সেন্ট্রাল কমিটির 5টি কমিটিতে আমি কাজ করার আমার সুযোগ হয়েছে। সর্বশেষ 2007 সালে ছাত্রদলের সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করার পরে আমি ছাত্রদল থেকে বিদায় নিই এবং পরবর্তীতে 111-এ দলের পক্ষে, দেশের পক্ষে কাজ করার জন্য আমাকে বেগম খালেদা জিয়া 2009 সালের জাতীয় কাউন্সিলের মাধ্যমে আমাকে জাতীয় নির্বাহী কমিটির সদস্য করে। এই 1910 সালে আবার আমি কিছুদিনের জন্য আমার প্রিয় জেলা চাঁদপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি 14 সাল পর্যন্ত। এখন পর্যন্ত আমি জাতীয় দলের নির্বাহী কমিটির দায়িত্ব পালন করছি, পাশাপাশি বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও আমি কম বেশি সম্পৃক্ত আছি। আপনি যে সময় বিএনপির জাতীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেই সময় থেকে আসলে রাজনৈতিক পরিবেশটা একটু করার মতো এরকম পরিবেশ ছিল না। তো দীর্ঘ এক যুগ পর সেই পরিবেশ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তৈরি হয়েছে। এখন আপনি আগামীর রাজনীতিটা কেমন দেখতে চান? না, আমি রাজনীতি থেকে আসার পরে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন ছিলাম, তখন থেকে আমি একটা পজিটিভ বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে সেই বাংলাদেশে বাক স্বাধীনতা থাকবে, আপনার নাগরিকের মৌলিক চাহিদার যোগান থাকবে, প্রত্যেক নাগরিকের কাজ থাকবে, ভালো শিক্ষা থাকবে, ভালো স্বাস্থ্য সেবা থাকবে। তো এই স্বপ্ন নিয়েই আমি রাজনীতিতে আসছি এবং করার চেষ্টা করছি। আপনি যে প্রশ্নটি করেছেন 2009 সালের পরে বাংলাদেশের যে কীরকম অবস্থায় দেখেছি, আসলে 9 সাল থেকে আমরা এই 24 সালের
5ই আগস্ট পর্যন্ত সব সময় গণতন্ত্র, মুক্তি, মানুষের ভোটাধিকার এবং জনগণের জানমালের নিরাপত্তা নিয়েই আমরা কাজ করেছি। কখনো বিরোধী দলে আমরা ছিলাম, কখনো রাজপথে বিরোধী দল হিসাবে বাংলাদেশ জাতীয় দল ছিল। যে যেখানেই ছিল সর্বদা বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র মুক্তির আন্দোলনে ছিল এবং মানুষের অধিকার নিয়ে কথা বলেছে। এর মধ্যে অনেকগুলো দুঃখজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে। প্রথমেই ধরেন 2008 সালের পরে 9 সালে যখন সরকার হয় শেখ হাসিনার নেতৃত্বে, সেই সরকার প্রথম বাংলাদেশের বুকে বড় কুঠারাঘাত করে হইল বিডিআর হত্যাকাণ্ড, যেটা বাংলাদেশ জাতীয় দল সহ বাংলাদেশ সকল মানুষকে ব্যথিত করেছে। এবং যে অপূরণীয় ক্ষতি হয়েছে এটা কবে নাগাদ পূরণ হবে আমি জানি না, তবে অনেক সময় লাগবে। তো সেরকম একটা খারাপ সময় পার করে পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতাদের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, এবং আপনাকে যদি আমি বলি যে এ ধরনের নির্যাতন আমরা বই পুস্তকে জার সম্রাট, রাশিয়ার জার সম্রাটের আমলে হয়েছে, স্টালিনের সময় হয়েছে, এরূপ আন্দোলন নির্যাতন। বাংলাদেশের মানুষ বিশেষ করে বিএনপি এ ধরনের আন্দোলনের সম্মুখীন হয়েছে। তারপরও বিএনপি কখনো ভেঙে পড়েনি, বিএনপি আন্দোলন থেকে পিছপা হয়নি। যেখানে যে অবস্থায় ছিল সেই জায়গা থেকে শক্তি সঞ্চয় করে, অনেক সময় শোককে শক্তিতে পরিণত করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র মুক্তি আন্দোলন করে সর্বদা সচেষ্ট ছিল। আগামী দিনের রাজনীতির আসলে আপনি কেমন দেখতে চান? আপনি জানেন যে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের 15 থেকে 5ই আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে ছাত্র জনতা, শ্রমিক, মেহনতি মানুষ প্রায় 2000-এর মতো শহীদ হয়েছে। তাদের রক্তের কিন্তু একটা মূল্য আছে। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, পজিটিভ ধ্যান ধারণার মানুষ হিসাবে আমি চাই যে জন্য এই শহীদরা রক্ত দিয়ে গেছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যটা যেন আমরা অর্জন করতে পারি, এবং সেখানে যদি আমার কোনো কাজ করার সুযোগ থাকে আমি তখন নিজেকে সৌভাগ্যবান মনে করব। বিএনপি এবং জামাতের সাথে জামাত বিএনপির দীর্ঘ একটা মিত্র শক্তি হিসাবেই আসলে এই বাংলাদেশের রাজনীতিতে পরিচালিত। বাট আপনারা 2001 সালেও একসাথে সরকার গঠন করেছেন, 2009 সালে একই সাথে নির্বাচন করেছেন। এই 5ই আগস্টের পরে দেখা যাচ্ছে দুইটা দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। এইটার পিছনে আসলে কি কারণ বা কেন এই টানাপোড়েনটা আপনাদের মধ্যে? আসলে ধরেন জামাত একটা রাজনৈতিক দল, আমরা একটা রাজনৈতিক দল। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য স্বপ্ন দেখেছেন। এবং আপনি জানেন যে উনি ওনার দল গঠন করার পরে উনি 19 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেখানে আমাদের স্বাধীনতার কথা বলা আছে, আমাদের সাম্যের কথা বলা আছে, সমাজতন্ত্রের কথা বলা আছে এবং ইসলামী মূল্যবোধের কথাও বলা আছে। তো আপনি যদি এই ব্যাখ্যাটাকে সংক্ষেপ করেন তাহলে আপনি রাজনৈতিক দল হিসাবে আমরা একটা উদার মুসলিম রাজনৈতিক দল। তার অর্থ হলো যে সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে, যে যার জায়গায় তার আদর্শিক কর্মকাণ্ড পরিচালনা করবে। জামাত একটা আলাদা আইডিওলজির দল, আমরা একটা আইডিওলজির দল। আমাদের সাথে শুধু ইস্যুগত ঐক্য হয়েছে। যখন সরকার গঠনের প্রয়োজন হয়েছে তখন তারা আমাদেরকে সমর্থন দিয়েছে, এই সরকার গঠিত হয়েছে। কোনো ক্ষেত্রে তারা শেয়ার পেয়েছে, কোনো ক্ষেত্রে পায়নি। কিন্তু আদর্শিক কারণে আমরা অলওয়েজ দুই মেরুতে ছিলাম, এখনও আছি। তারা তাদের কাজ করছে, আদর্শের কথা বলছে, আমরা আমাদের কাজ এবং আদর্শের কথা বলছি। এখন আপনি যে টানাপোড়েনের কথা বলছেন, আমি বাহ্যিকভাবে এটা মনে করি না যে জামাতের সাথে আমাদের কোনো বিষয় নিয়ে মতবিরোধ আছে। যেটুকু আছে ওটা আদর্শিক। আর রাজনীতিতে আপনার শেষ বলে কিছু নাই। অনেক সময় আমার সব মত আপনি মেনে নেবেন না, আপনার সব মত আমি মানব না, আমি ভিন্ন মত ধারণ করতে পারি। কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশকে যদি তারা ভালোবাসে, তাইলে তারা যদি দেশপ্রেমিক হয়, তাহলে তাদের সাথে আমাদের খুব একটা দূরত্ব নাই। বিষয় হলো যে আওয়ামী লীগ সরকার যে সময় ক্ষমতায় ছিল বা ক্ষমতায় আপনারা যে সময় ক্ষমতায় ছিলেন, বরাবরই তারা 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধী বা এই বিষয়গুলো নিয়েই দীর্ঘ রাজনীতি চর্চা তারা করেছে। সাম্প্রতিক সময় আপনাদের মধ্যেও এরকম কিছু আলাপ আলোচনা শোনা যাচ্ছে, যেগুলো আপনারা জামাতকে সেই মুক্তিযুদ্ধ বিরোধী ওই শব্দ বলে, মানে যেই শব্দগুলো বেসিক্যালি আওয়ামী লীগ ব্যবহার করছে সেগুলো আপনারা ব্যবহার করছেন। এক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি মুক্তিযুদ্ধ এবং জামাত বিএনপিটার ভিতরে?
না, আমাদের মানে অবস্থানটা তো আমরা পরিষ্কার করেছি, আমাদের আইডিওলজিতে বিষয়গুলো আছে। আমরা তো ধরেন একটা গর্বিত রাজনৈতিক দলের একজন আমি কর্মী, যে আপনি যদি আমাকে প্রশ্ন করেন কিভাবে আপনি গর্বিত রাজনৈতিক দলের কর্মী হলেন, আমি গর্বের সাথে বলি যে আমার নেতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন, তার নামের আদাক্ষর নিয়ে তিনি জেড ফোর্সের অধিনায়কও ছিলেন। তো গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ, তার গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে তাকে পরবর্তী সরকার বীরোত্তম উপাধি দিয়েছেন। এবং আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস তো জানেন আপনি রাজনৈতিকভাবে লেখা হয়, কিন্তু আপনি যদি সেই সময়ের যারা চাক্ষুষ ছিলেন, যারা এই মুক্তিযুদ্ধ দেখেছেন অথবা করেছেন, অংশগ্রহণ করেছেন, তাদের সাথে যদি আলাপ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন জিয়াউর রহমান পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, রাজনৈতিক দল হবে, এই আশায় কিন্তু মুক্তিযুদ্ধ করেননি এবং স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন চিরাং থেকে, তখন ওনার পরিবার ওনার সাথে ছিল, কিন্তু যুদ্ধে যখন রণাঙ্গন উনি ঘোষণা দেওয়ার পরে চলে গেছেন কালুরঘাট, পরবর্তীতে রামগড়, তারপরে ইন্ডিয়াতে, তখন ওনার পরিবারের কি হবে, তার স্ত্রী 2 সন্তানের কি হবে, তিনি কিন্তু একবার ভাবেননি। ওই সময় যদি আপনি বলেন, আপনি যেভাবে নেন আমাকে বলতে হয়, সেটা হলো ওই সময় অনেক রাজনৈতিক দলের নেতারা কিন্তু আরামায় এসে বাংলাদেশে ছিল, পরবর্তীতে তারা কলকাতায় যায় বিলাসী জীবনযাপন করছে। কিন্তু আমার নেতা বা আমার এই নেতার আদর্শ যারা ধারণ করে, তারা কিন্তু সর্বদা রণাঙ্গনে যুদ্ধ করেছে এবং তারা যুদ্ধ করে স্বাধীনতার পর দেশে ফিরে এসেছে। এবং এই 9 মাস আরও অনেক সামরিক কর্মকর্তাদের পরিবারের সাথে আমাদের নেত্রী, যাকে আমরা গণতন্ত্রের মা বলি, তিনি 9 মাস তার 2 শিশু সন্তান সহ কারাগারে বন্দী ছিলেন। সেই সময় অনেক বড় নেতার পরিবারও কিন্তু আরামায়েশে বাংলাদেশে ছিল। তো আমাদের জায়গাটা আমরা এটাকে আলাদাভাবেই রাখি। আমাদের নেতার সেই যুদ্ধে অংশগ্রহণ, স্বাধীনতার ঘোষণা, পরবর্তীতে নতুন বাংলাদেশকে নিয়ে আসা, এগুলার সাথে জামাতের আমাদের কোনো মিল নেই। কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল। আপনি দেখবেন এই জিয়াউর রহমান রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয় দল গঠন করার পরে যেই দলের যারা নেতৃত্ব পর্যায়ে ছিলেন, সেক্টর কমান্ডার, তারপর হলো আপনার মুক্তিযোদ্ধা, বড় বড় মুক্তিযোদ্ধা, বীরোত্তম, বীর প্রতীক, বীর বিক্রম, ওনার সাথে যারা কাজ করেছেন সেই সময় সবাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং সরাসরি রণাঙ্গনের যোদ্ধা। তো এখানে জামাতের অবস্থান কি, এটা তারা বলতে পারবে। কিন্তু তারা যদি ওই সময় ধরেন দেশবিরোধী বা স্বাধীনতার বিরুদ্ধে অথবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ভূমিকা রাখে, আমি মনে করি জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। এটা তো ধরেন আওয়ামী লীগ বিগত মানে 15 বছর তার আগে থেকেই জামাতকে এই জাতীয় শব্দগুলো বলেই আসছে এবং এইভাবেই চলছে। তো আপনাদের মধ্যে তো এতদিন এই জাতীয় শব্দগুলো আপনারা ব্যবহার করেন নাই, জামাতকে যুদ্ধ অপরাধীও বলে নয়, জামাতের সাথে একসাথে আপনারা রাজনীতি করেছেন। এখন এই 5 আগস্টের পর এই শব্দগুলো আপনারা আসলে ব্যবহার শুরু করলেন, সেটা আসলে কোন প্রেক্ষাপটে? না, আমাদের তো আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে এ ধরনের কোনো কথা বলা হয়নি। বিচ্ছিন্নভাবে আমাদের কেউ কেউ এরকম কথা বলতে পারে। এখন আমি তো আপনাকে বলেছি যে এতদিন বাংলাদেশে বাক স্বাধীনতা ছিল না, যে যার মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে পারেনি। এখন যদি কেউ স্বাধীনভাবে ব্যক্তিগতভাবে তার মতামত প্রকাশ করে, আমার মনে হয় যে সেটাকে বিএনপির রূপে চাপানো বা বিএনপির একই দৃষ্টিতে দেখা সমীচীন হবে না। আপনাদের আসলে যে 31 দফা, এই 31 দফার অন্যতম একটি দফা হলো জাতীয় সরকার গঠন করা। জি, ক্ষমতায় আসলে আপনারা জাতীয় সরকার গঠন, এই জাতীয় সরকার গঠনটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে খুব সহজ হবে জাতীয় সরকার গঠন করা? না, বাংলাদেশে কোনো জিনিসই সহজ হয় না। আবার জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যদি দেশকে ভালোবাসে, সবই সম্ভব। আপনার আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই 24 নির্বাচনের অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন যে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি এবং নির্বাচনে জনগণের সরাসরি প্রত্যক্ষ ভোটের ম্যান্ডেট নিয়ে আমরা যদি সরকার গঠন করি, তাহলে গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে যারা ছিলেন সে সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তো এখনও নির্বাচন হয়নি। যদি নির্বাচন হয়, আমার বিশ্বাস আমাদের নেতা যেই সিদ্ধান্ত বা যেই ঘোষণা আগে দিয়েছেন, ভবিষ্যতে আমরা সহ আমাদের সাথে আন্দোলনরত, রাজপথে আন্দোলনরত রাজনৈতিক দলগুলা যদি প্রতিনিধি নির্বাচিত হয়, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। তবে জাতীয় সরকার হবে রাজপথে আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সমন্বয়। যারা ফেসিস্টের দোসর, স্বৈরাচার, যারা গণতন্ত্র হত্যাকারী, তাদের জায়গা সেখানে হবে না। এটা আসলে আপনাদের সাথে মোটামুটি অনেকগুলো দলাই অ্যাক্টিভ ছিল এই যে দীর্ঘ আন্দোলনে। সেই আন্দোলনে আসলে এমন অনেক দল আছে যারা নিবন্ধন আছে বাট নিজেরা
নির্বাচন করলে সংসদীয় আসন থেকে উঠে আসতে পারে কিনা সে নিয়ে সন্দেহ আছে। তো ওরা তো আপনার আন্দোলনে বরাবরই ছিল, তো এই ক্ষেত্রে আপনারা তাদের বিবেচনাটা কি করবেন? তাদের আন্দোলন বা তাদের এই শ্রম গাম কমিটমেন্ট এবং ত্যাগকে আপনি ছোট করে দেখতে পারেন না। হয়তো তার রাজনৈতিক দলটা সেভাবে বিকশিত হয়নি, বাট তাদের যতটুকুই রাজনৈতিক দল হিসাবে তারা ছিল, তারা সর্বশক্তি দিয়েই কিন্তু আমি মনে করি যে তারা রাজপথে ছিল এবং গণতান্ত্রিক আন্দোলন ছিল, গণতন্ত্র মুক্ত আন্দোলনে ছিল। এখন গণতান্ত্রিক পরিবেশ হলে বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি নিশ্চয়ই তাদের এই ত্যাগকে মূল্যায়ন করবে, এটা আমার বিশ্বাস। জনাব তারেক রহমান কবে নাগাদ বাংলাদেশে ফিরতে পারে, সেটা কি নির্বাচনের আগে নাকি নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন? না, এটা এটা আপনি ওইভাবে দেখলে হবে না। তারেক রহমান বাংলাদেশের এখন বেগম খালেদা জিয়ার পরে বাংলাদেশের আমি মনে করি জাতীয়তাবাদী দলেরই তিনি একক নেতা, তিনি জাতির নেতা। এখন ইতিমধ্যে এই 17 বছর আন্দোলনকে সে মানে অর্গানাইজ করার কারণে তিনি মানুষের দাবি দাবি নিয়ে যে পরিমাণ সোচ্চার ছিলেন, আপনি দেখেছেন উনি সুদূর 7,000 মাইল দূরে থাকলো মানে জাতির কল্যাণে যা যা করার উনি ওনার সামর্থ্য মতন সাধ্য মতন চেষ্টা করেছেন। এবং জনগণকে আমি মনে করি উনি বিশ্বাস করাতে সক্ষম হয়েছেন যে বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে জাতিকে এক হতে হবে। এবং ওনার ডাকে সাড়া দিয়ে 5ই আগস্টের যে পেসিস্টের পতন হয়েছে তার আগে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, নাহলে এরকম একটা আন্দোলন হয় না। আপনি জানেন যে প্রশাসন থেকে শুরু করে সর্ব লেভেলে এই পেসিস্টের দোসররা ক্ষমতাবান ছিল, তাদের এই রক্তচক্ষু উপেক্ষা করে, বুলেট উপেক্ষা করে জনগণ রাস্তায় নেমে আসে। হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোড়ক ছিল, কিন্তু নেপথ্য শক্তি হিসেবে সবচেয়ে বড় সহায়ক শক্তি ছিল বিএনপি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ আমি যেহেতু এই আন্দোলনের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম, আমরা 15ই জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে এই বৈষম্যবিরোধী ছাত্রদেরকে আমরা সমর্থন করেছি এবং তাদেরকে যতটুকু লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার যে যার জায়গা থেকে করেছি। কিন্তু যখন 20 তারিখের পরে আমাদের নেতা মেসেজ দিলেন, তখন আমরা কিন্তু সবাই নেমে গেছি। হ্যাঁ, রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে আপনি বলতে পারেন আপনারা তো ব্যানার নিয়ে নামেননি, সেটা আমাদের একটা রাজনৈতিক কৌশল ছিল যে আমরা এটা রাজনৈতিক মোড়কে আমরা এই আন্দোলন সংগঠিত করব না, সেই কৌশলে আমরা কিন্তু ব্যানার নিয়ে নামিনি। কিন্তু আমাদের সারা বাংলাদেশে আপনি বেশি দেখবেন, সারা বাংলাদেশের এই বৈষম্যবিরোধী আন্দোলনের পিছনে কিন্তু বিএনপি তার অঙ্গ সংগঠনগুলোর সক্রিয় নেতাকর্মীরা ছিল। আচ্ছা, আরেকটা বিষয় হলো 5ই আগস্টের পরে আসলে বিএনপির বিরুদ্ধে একটা বড় ধরনের অভিযোগ আছে যে আওয়ামী লীগ বিগত মানে বছরগুলোতে যেভাবে দখলদারিত্ব করেছে একই পথে হাঁটছে এই বিএনপি। না, ধরেন আমাদের নেতা তারেক রহমান মানে বিভিন্নভাবে ভিডিও বার্তা এবং বিভিন্ন মেসেজের মাধ্যমে সমস্ত নেতাকর্মীকে শান্ত থাকতে বলেছেন, সংযত থাকতে বলেছেন। আপনি দেখবেন যে এই গত নির্বাচনের আগে থেকে আপনার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দরা বলেছে যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে 5 থেকে 10 লক্ষ লোক মারা যাবে। আপনি বলতে পারবেন না যে 5ই আগস্টের পরে যারা ধরেন ছাত্রছাত্রীর উপর গুলি করছে, হামলা করছে, সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে 2-4-10 জন বা 20 জন আওয়ামী লীগের নেতাকর্মী নিহত হতে পারেন, তাদের সংখ্যা আমরা জানি না। কিন্তু তারা যে আশঙ্কা করেছিল বা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে যে অভিযোগ করেছিল যে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতাতে গেলে বিএনপি 10 লাখ লোককে মেরে ফেলবে, এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আপনি জানেন যে আমাদের নেতার নির্দেশে আমরা আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর, এমনকি আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের যান মাল এগুলো আমরা কিন্তু হেফাজত করেছি এবং আমরা পাহারা দিয়েছি, পালাক্রমে পাহারা দিয়ে রক্ষা করেছি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে যে ধরনের ঘটনা ঘটে, এ ধরনের কিন্তু কোনো ঘটনা ঘটেনি। এখন বিচ্ছিন্নভাবে কোনো আওয়ামী লীগের নেতা বা কর্মী বা সদস্য যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে অথবা বড় কোনো অপরাধ করে থাকে, সেখানে ক্ষতিগ্রস্ত লোক বিক্ষুব্ধ হইয়া কোনো আচরণ করে থাকতে পারে, কিন্তু ওরকম কোনো আচরণ হয়েছে বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা এটা আমার জানা নাই। আরেকটা বলছেন যে কিছু ঘটনা ঘটছে, আসলে মানে বাংলাদেশে একটা ছোট্ট রাষ্ট্রে এখানে প্রায় 20 কোটি মানুষ, 20 কোটি সব লোক বিএনপি করেন না, কিন্তু একটা পরিবর্তনের মধ্যে আসলে, পরিবর্তনের সময় আসলে কিছু মধ্যস্বত্বভোগী, কিছু সুবিধাবাদী লোকই, কিছু সুযোগ সন্ধানী লোক এই সুযোগটা নেয়। তো সেখানে ধরেন তারা এই সুযোগটা নিতে পারে, আপনি যেটার কথা ইঙ্গিত করেছেন। আর আমাদের দলের কোনো লোক যদি ওই সমস্ত লোকের সাথে কোনো মানে সঙ্গ দিয়ে থাকে অথবা কোনো কর্মের সাথে মিনিমাম কোনো সংশ্লিষ্ট থাকে, আমাদের দল কিন্তু তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। এবং আপনি শুনে থাকবেন যে কিছুদিন আগে আমাদের নেতা বলেছেন যে আমার দলের কোনো লোক যদি এইসব কর্মকাণ্ডে জড়িত থাকে, চাঁদাবাজি, দখলের কোনো তাকে সাথে সাথে পুলিশে দিতে, এবং আমরা কিন্তু সেটা করছি। তো আমরা সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করি,
সাধারণ মানুষের কল্যাণের জন্য যা যা করা দরকার আমাদের নেতার নির্দেশ আছে, যে যেখানে বিএনপির নেতাকর্মী আছে তারা সেখান থেকে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে, এই আমাদের নির্দেশ আছে আমাদের প্রতি। আমরা আসি একটু আপনার জন্মভূমি চাঁদপুরকে নিয়ে। আসলে চাঁদপুরকে নিয়ে কী স্বপ্ন আপনি দেখছেন? আমি তো আপনাকে বলেছি যে আমি রাজনীতিতে আসা হলো সমাজ পরিবর্তনের স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসছি। তো আমি ধরেন যদি রাজনীতিতে না আসতাম আমি হয়তো খুব ভালো থাকতাম না, কিন্তু মোটামুটি ভালো থাকতাম। এই চ্যালেঞ্জিং জীবনের মুখোমুখি হয়তো আমাকে হতো না। তো এটা কেন করেছি যে মানুষের জন্য কিছু করতে চাই। আপনার মানুষের জন্য যদি আপনি কিছু করতে চান, আপনি ধরেন অবৈধ টাকার মালিক, আপনি যদি মানে বড় ব্যবসায়ী না হন, তাহলে আপনি আপনার ব্যক্তিগত পক্ষ থেকে কিন্তু মানুষের জন্য খুব বেশি কিছু করার আপনার থাকে না। কিন্তু আপনি যদি সরকারের কোনো অংশের পার্ট হন, নির্বাচিত প্রতিনিধি হন, তাইলে সরকারের সাহায্য নিয়ে, রাষ্ট্রের আশীর্বাদ নিয়ে আপনি আপনার এলাকার জনগণের জন্য চাইলে বেশি কিছু করতে না পারলে কিন্তু কিছু কিছু কাজ করা যায়। তো সেই কারণে আমি মনে করি যে আমার রাজনৈতিক দল হিসাবে বিএনপি, আমি 40 বছরের কর্মী, আমার ত্যাগ কমিটমেন্ট দেশপ্রেম মূল্যায়ন করে যদি আমাকে মনোনয়ন দেয়, আমি চাঁদপুরের মানুষের জন্য কিছু করতে চাই এবং তাদেরকে একটা নতুন চাঁদপুর দেওয়ার একটা স্বপ্ন আমার আছে। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন, আপনাদের এই মিডিয়ার সাফল্য আমি কামনা করছি। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম আমাদের আগামীর রাজনীতি। এই আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব মোস্তফা খান সপুরি। আগামী অনুষ্ঠানে আমরা আবার নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।